আজ আমরা এমন একটা সত্য ঘটনা জানতে চলেছি, যেখানে ইন্ডিয়া থেকে দুই ভাই সৌদি আরবে গেছিল আয় উন্নতির জন্য। কিন্তু তারা এমন এক জায়গায় ফেসে যায়, যেখানে দিনের পর দিন তাদের সাথে খুব অন্যায় ও নির্মমভাবে অত্যাচার করা হয়। ওখানে তাদের ভালো খাবার তো দূরে থাক, সামান্য পানির বদলে জোটে মরুভূমির তিক্ত বালু। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এমন একটা সত্য ঘটনার উপর ভিত্তি করে 2024 সালে মুক্তি পেয়েছে দ্য গট লাইফ মুভিটি। এই মুভিটির প্রত্যেকটা মুহূর্ত আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে। যখন ভাববেন এটা কোনো বানানো গল্প নয়, কেরালায় সহজ সরল লোকের সাথে ঘটে যাওয়া অসহনীয় একটি বাস্তব কাহিনী। এবার চলুন আমরা জানি কেমন করেই বা দুজন শয়তানদের হাতে পড়ল, আর কিভাবেই বা তারা সুযোগ পেয়ে পালিয়ে মরুভূমির মধ্যে মৃত্যুর সাথে লড়াই করে দেশে ফিরল। তাই আর কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। কাহিনীর শুরুতেই আমরা দেখতে পাই সৌদি আরবের বিমানবন্দরের পাসপোর্ট চেকিং কাউন্টারে একটা লোক ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে, যার নাম নাজিম, যে কিনা খুব সরল সহজ একটা মানুষ। অফিসার নাজিমকে ইংলিশে জিজ্ঞেস করলে কিছুই বলতে পারে না। তখনই তার একটা ভাই এসে প্লিজ হেল্প আস বলে পাসপোর্ট সিল করিয়ে নেয়। এবার তারা বাইরে এসে তাদের কফিনকে খুঁজতে থাকে। কফিন বলতে এখানে বোঝানো হয়েছে সৌদি আরবের লোকজনদের। অন্য লোকজনরা তাদের কফিনকে খুঁজে পেলেও নাজিম ও হাকিমের বসের কোনো খোঁজ নেই। তারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, কিন্তু তাদেরকে কেউই নিতে আসছে না, যেখানে অন্য লোকজনরা তাদের কোম্পানির লোকদের সাথে গন্তব্যস্থানে চলে যাচ্ছে। কিছু সময় পর ওখানে থাকা একটা লোকের মাধ্যমে তারা কোম্পানিতে ফোন দেয়, কিন্তু কেউই তাদের ফোন রিসিভ করছে না। তাই সে লোকটি বলে, আপনাদের মালিক হয়তো কোনো জ্যামে আটকে পড়েছে, অপেক্ষা করো, ঠিকই তোমাদের নিতে আসবে। কথা মতো তারা বাইরে গিয়ে অপেক্ষা করতে থাকে। কিছু সময় পর একটা লোক তাদের কাছে এসে আরবি ভাষাতে কি সব যেন বলে, কিন্তু তারা দুজন কেউই কিছু বুঝতে পারে না। তাই লোকটি সেখান থেকে চলে যায়। তাই তারা ওখানেই দাঁড়িয়ে থাকে। একটু পরেই লোকটা আবার চলে আসে তাদের কাছে, আর তাদের পাসপোর্ট নিয়ে গাড়ির দিকে যেতে থাকে। এবার দুই ভাইয়ের খুবই ভালো লাগে, কারণ অবশেষে তারা তাদের বসকে পেয়েই গেল। কিন্তু এখানে তারা একটু অবাকও হলো, কারণ অন্য লোকেরা সবাই এসি গাড়িতে করে গেল, আর তাদের কিনা ছোট একটা মালবাহী গাড়িতে নিয়ে যাবে। তবে তারা কিছু মনে না করে ভাবে এই লোকটাই তাদের সঠিক কোম্পানিতে নিয়ে যাবে। নাজিম লোকটার কাছে খাওয়ার পানি চায়, কিন্তু লোকটি না দিয়ে শীঘ্রই তাদের গাড়ির পিছনে বসতে বলে। তাই তারা কফিনের কথা মতো গাড়িতেই বসে, আর তাদের যাত্রা শুরু হয়ে যায়। অনেক রাস্তা পার হওয়ার পর তাদের হঠাৎ মনে পড়ে তারা তো বাড়ি এখনো কল করেনি, নিশ্চয়ই বাড়ির লোকেরা খুব চিন্তা করছে। তখন হাকিম বলে, কোনো একটা টেলিফোন বুথের কাছে গিয়ে গাড়ি থামাও, কিন্তু কফিনটি ধমক দিয়ে জায়গায় বসতে বলে। এবার তারা মরুভূমির দিকে চলতে থাকে। তখন বড় ভাই হাকিমের গায়ে একটা চাদর জড়িয়ে দেয়, আর নিজে একটা সাদা কাপড় কানে পেঁচিয়ে নেয়। কিছু সময় পর হঠাৎ তাদের গাড়ি একটা খামারের সামনে থেমে যায়। সাথে সাথে হাকিমও ঘুম থেকে জেগে ওঠে। এইবার কফিনটি হাকিমকে গাড়ি থেকে নামতে বলে। তাই তারা দুভাই গাড়ি থেকে নামার সময় বড় ভাইকে বাধা দেয়, বলে শুধু হাকিম আসো আমার সাথে। তখন নাজিম কফিনটিকে বারবার রিকোয়েস্ট করে একটা ফোনের জন্য, কিন্তু তাকে ফোন করতে দেওয়া হয় না। এদিকে খামার থেকে একটা লোক এসে হাকিমকে নিয়ে যেতে চায়। তাই নাজিম বলে, ভাই তুই ইংরেজি, হিন্দি, তামিল যেভাবে পারিস না কেন, প্লিজ বোঝা ওদের। আমাদের তো এক রুমে একই কোম্পানিতে কাজ করা কথা, কিন্তু এ আপনারা কোথায় আনলেন? তবে কফিনরা কোনো কথা না শুনে জোর করে হাকিমকে খামারের ভিতর নিয়ে যায়। এতে নাজিম প্রতিবাদ করলে নাজিমকে মারতে মারতে গাড়িতে উঠায়। তারপর আরও অনেক দূর নিয়ে গিয়ে অন্য একটা খামারের সামনে নাজিমকে নামায়। তাই সে অন্য কফিনকে বলে, আমাদের কোম্পানির কাজের কথা বলা হয়েছিল, কিন্তু এ কোথায় নিয়ে আসলো? প্লিজ আমাকে একটা কল করতে দাও, খুব ইম্পর্টেন্ট ভাই, প্লিজ। কিন্তু কফিনটি তার কোনো কথায় গুরুত্ব না দিয়ে তার পিছনে পিছনে আসতে বলে। নাজিম এই অজানা মরুভূমির বুকে কার কাছে সাহায্য চাইবে, আর নিজে একা কী বা করবে কিছুই বুঝতে পারছে না। তাই সে ভয়ে ভয়ে সামনের দিকে যেতে থাকে, আর পাশেই একটা বৃদ্ধ লোককে দেখতে পায়। নাজিম যেহেতু এখানে কোনো ভাষাই বোঝে না, তাই সে ইশারায় বৃদ্ধ লোকটির কাছে পানি খেতে চায়। লোকটি তাকে পানির ট্যাঙ্ক দেখিয়ে দেয়, আর নাজিম সেখানে গিয়ে মন ভরে পানি খেয়ে ওখানেই বসে পড়ে। সবেমাত্রই তার একটু ভালো লাগছিল, কিন্তু হঠাৎ একটা উট তার মুখের সামনে চলে আসে, আর নাজিম ভয় পেয়ে সেখান থেকে দূরে চলে যায়। তারপর নাজিম বৃদ্ধ লোকটির কাছে শোনে, এখানে শোবার জায়গা কোথায়, আমি কোথায় ঘুমাবো?
লোকটি আস্তে আস্তে কি বলে নাজিম কিছুই বুঝতে পারে না। তাই সে সোজা গিয়ে কফিনের তাঁবুর নিচে শুয়ে পড়ে। সারাদিন খুব কষ্টের পর তার শুয়ে একটু ভালো লাগে, আর ভাবতে থাকে নিজের গ্রাম ছেড়ে এখানে কিভাবে আসছে। নাজিম নদী থেকে ডুব দিয়ে বালি তোলার কাজ করে। সেদিনও এই কাজ করছিল। তখন তার একটা বন্ধু বলে, এইভাবে কি জীবন চলে? আমাদের এর থেকে অন্য কোনো ভালো কাজ করা উচিত। তারা এসব বলাবলি করতে থাকে। ঠিক তখনই পাশের নৌকা থেকে একটা লোক বলে, সন্তোষ, তোর দুলাভাই তোর জন্য বিদেশ থেকে কি আনছে? সন্তোষ উত্তরে বলে, সৌদির 2টো ভিসা নিয়ে আসছে, তোরা কেউ যাবি? এই শুনে নাজিম বলে, ঘটনা কি সত্যি? সন্তোষ বলে, হ্যাঁ, ওখানে যাওয়ার জন্য 30,000 টাকা লাগবে। তাই শুনে নাজিম বলে, এত টাকা, এতে তো আমার ঘর বেচা লাগবে। সন্তোষ বলে, বেচা লাগবে না, ঘর বন্ধক রাখলেই হয়ে যাবে, আর বিদেশে গিয়ে 2-1 মাস কাজ করলেই এই টাকা পরিশোধ করা যাবে। বন্ধুর কথা শুনে নাজিমের খুবই ভালো লাগে। সে বিদেশ যাবার মন মানসিকতা করেই ফেলে। তাই বাড়িটি বন্ধক রেখে বন্ধুর সাথে তার দুলাভাইয়ের কাছে টাকা জমা দিয়ে বাড়ি ফিরে বিদেশ যাওয়ার দিন গুনতে থাকে। বিদেশ যাবার উপলক্ষে তার মা ও স্ত্রী আচার, পিঠা ও নানা রকম খাবার বানাতে থাকে, যাতে ছেলে বিদেশ গিয়ে মাঝে মাঝে এগুলো খেতে পারে। সাথে তারা ভবিষ্যতের কথাও আলোচনা করতে থাকে। এসব ভাবতে ভাবতে নাজিম ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎ কফিন তাকে লাথি মেরে ঘুম থেকে উঠিয়ে বোকাঝোকা দিয়ে বাইরে তাড়িয়ে দেয়। তাই নাজিম বলে, ভাই, আমাকে এখানে শুতে দাও, বাইরে অনেক ঠান্ডা। কিন্তু কফিনটি তার কোনো কথা না শুনে তাকে তাড়িয়ে দেয়। নাজিমের কিছুই করার থাকে না। তাই সে পাশে থাকা একটা ভাঙা গাড়িতে কোনো রকমে রাতটা কষ্টে মষ্টে কাটিয়ে দেয়। সকালে ঘুম ভাঙলে সে দেখতে পায় অনেক ভেড়া ছাগল ডাকাডাকি করছে, আর সেই বৃদ্ধ লোকটি একটি ভেড়ার দুধ সংগ্রহ করছে। নাজিম তার কাছে গেলে দুধে ভরা ঝকটি তার মালিককে দিয়ে আসতে বলে। কিন্তু নাজিম ভাষা না বোঝায় সে ভাবে তাকেই খেতে বলছে, তাই সে খেতে শুরু করে। কিন্তু বৃদ্ধ লোকটি তাকে থামিয়ে ইশারায় মালিককে দিয়ে আসতে বলে। নাজিম কফিনকে দুধ দিলে সে ঢকঢক করে খেয়ে নেয়, আর খাওয়া শেষে নাজিমকে ওখান থেকে চলে যেতে বলে। নাজিম কফিনটির পা ধরে বলে, ভাই, আমার যা ছিল সবকিছু বেছে বুছে দিয়ে আমি এখানে এসেছি। আমার কোম্পানিতে কাজ করার কথা ছিল, কিন্তু কোথায় নিয়ে আসলো ওই লোকটি? আমি এখানে থাকতে চাই না, প্লিজ আমাকে হেল্প করো ভাই, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। কিন্তু কফিন তার কোনো কথা না শুনে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয়। তাই সে মন খারাপ করে বসে থাকে। একটু পরেই সে আগের কফিনটাকে দেখতে পায়, যে কিনা গত রাতে তাকে এখানে ছেড়ে গিয়েছিল। তখনই নাজিম তার কাছে ছুটে গিয়ে বলে, দয়া করে আমাকে একটা ফোন করতে দাও, বাড়ি অনেক চিন্তা করছে, আর আমি কোম্পানির কাজের জন্য আসছি। এখানে মরুভূমির ভিতরে আমি থাকতে চাই না। কিন্তু কফিনরা তার কোনো কথা না শুনে তার সাথে খুবই দুর্ব্যবহার করে। তাই নাজিম হতাশ হয়ে আবারও এক জায়গায় বসে থাকে। কিছু সময় পর কফিনরা রুটি বানিয়ে নাজিমকে খেতে ডাকে। নাজিমের খুব খিদে পেয়েছিল, তাই সে ওখানে যায় আর রুটি দিলে মন ভরে খেয়ে নেয়। খাওয়া শেষে নাজিম সেই বৃদ্ধ লোকটার কাছে যায় আর জিজ্ঞেস করে, এখান থেকে মেন রোড কত দূরে? বৃদ্ধ লোকটি উত্তরে বলে, অনেক দূরে। এটা শুনে নাজিম আবারও হতাশ হয়ে যায়, আর কোনোভাবে দিনটা কাটিয়ে রাতে সেই ভাঙা গাড়ির ভিতরে বসে তার স্ত্রীর কথা ভাবতে থাকে। আবারও নাজিমের মনে পড়ে তার স্ত্রীর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো, যেখানে তারা তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছে। দুজনের ছোট্ট একটা সাজানো ঘর থাকবে, আর তাদের বাচ্চা ভালো একটা স্কুলে পড়বে। এসব ভাবতে ভাবতেই কোনো রকমের রাতটা কেটে যায়। এবার সকালে নাজিম টয়লেট করছিল। হঠাৎ সেখানে কফিনটি গিয়ে তাকে লাথি মেরে আর খুব বকাঝোকা করে পানির পাত্রটি টেনে নিয়ে আসে। কিন্তু নাজিম এতে কিছুই বুঝতে পারে না কেন তার সাথে এমন ব্যবহার করা হচ্ছে। তাই সে অবাক হয়ে বৃদ্ধ লোকটির দিকে তাকালে লোকটি বলে, এখানে পানির অনেক দাম, তাই এই বালি দিয়ে পরিষ্কার করতে হবে। তখন নাজিম ভাবে, এ কোন জ্বালায় পড়লাম আমি, কোথায় এসে ফেসে গেছে আল্লাহ। কিছু সময় পর একজন গাড়িতে করে পানি লোড দিতে আসে। নাজিম তার কাছে গিয়ে বলে, আমাকে তোমার সাথে নিয়ে যাবে? আমি পিছনে বসেই যাব। কিন্তু তখনই সে কফিনটি সেখানে চলে আসে আর নাজিমকে বলে, কি বলছিলি? নাজিম বলে, কিছুই না। কিন্তু কফিনটি বুঝে যায় তারা কিছু একটা তো বলছিল, তাই তাকে চাবুক দিয়ে মারতে থাকে। কিন্তু নাজিম সেটা ধরে আর বলে, আমাকে মেরো না, আমরা তেমন কিছুই বলিনি, প্লিজ বিশ্বাস করো। চাবুক ধরায় কফিনটি আরও রেগে যায়, বলে, তুই আমার সাথে মারামারি করবি? দাঁড়া, তোর দেখাচ্ছি মজা। তাই বলে তাঁবুর ভিতর থেকে বন্দুক বার করে নিয়ে আসে। তাই দেখে পানিওয়ালা লোকটির কাছে গিয়ে বলে,
আমরা কিছুই বলিনি, তুমি ওকে ছেড়ে দাও প্লিজ। তখন কফিন বলে, তুমি আমাদের ভিতর নাক গলাতে এসো না। তারপর সোজা লোকটি নাজিমের কাছে গিয়ে বলে, এখনই তোকে আমি গুলি করে মেরে ফেলবো। তখন নাজিম বন্দুক ধরে বলে, তুমি আমার সাথে এমন করো না প্লিজ, আমি কিছু বলিনি, বিশ্বাস করো আমার কথা। তখন কফিনটি আরও রেগে গিয়ে বলে, এত বড় সাহস, তুই আমার বন্দুক ধরিস? তাই বলে লাথি মেরে মাথায় বন্দুক দিয়ে সজোরে আঘাত করে নাজিমকে ফেলে দেয়। এসব দেখতে দেখতে পানিওয়ালা বুঝতে পারে না কখন ট্যাঙ্ক ভরে গেছে, তাই অতিরিক্ত পানির স্রোত বেয়ে যাচ্ছে নাজিমের পাশ দিয়ে। এই স্রোত দেখে নাজিমের তার গ্রামের স্ত্রীর সাথে পানিতে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনের ভিতর ভেসে ওঠে। তাদের ছোট্ট পরিবারটা কতই না সুন্দর ছিল। টাকার কিছু অভাব থাকলেও সেখানে ভালোবাসার কোনো কমতিই ছিল না। কিন্তু এখানে দুঃখের বিষয় এই যে এসব ভেবে আর কোনো লাভ নেই, কারণ নাজিম এমন এক জায়গায় ফেসে গেছে যেখান থেকে বেরোনো একদম অসম্ভব বললেই চলে। পরের দিন সকালে ছোট কপিন তাকে ডাকছে ভেড়ার দুধ দেওয়ার জন্য, কিন্তু নাজিম বলে, আমি এটা পারি না, কারণ আমি এই কাজ আগে কোনোদিন করিনি। কিন্তু কফিনটি তার কোনো কথা না শুনে তার হাতে মগ ধরিয়ে দেয়। এবার নাজিম দুধ সংগ্রহ করতে গেলে ভেড়া তাকে লাথি মেরে সরিয়ে দেয়। তখন নাজিম আবারও কফিনকে বলে, আমি পারি না, আমি কখনোই এই কাজ করিনি, তুমি বিশ্বাস করো। আর সে বৃদ্ধ লোকটি কোথায়? কফিন বলেন, সে এখানে আর নেই, এখন থেকে এই কাজগুলো তোমারই করতে হবে। আর দেখিয়ে দেয় আস্তে আস্তে কিভাবে ভেড়ার দুধ সংগ্রহ করতে হয়। তাই নাজিম কষ্টে মষ্টে কোনো রকমে তা করতে সক্ষম হয়। এরপর সে ভেড়ার পাল চড়াতে যায়, কিন্তু তার ভিতর দুটো ভেড়া হঠাৎ মারামারি শুরু করে দেয়। নাজিম ঠেকাতে গেলে পিছন থেকে একটা ভেড়া এসে তাকে জোরে গুত্তা মেরে ফেলে দেয়। কিন্তু দুঃখের বিষয় এই যে তাতে সে মারাত্মক ব্যথা পেয়ে পড়ে যায়, তাও অনেক কষ্টে উঠে বসে। কিন্তু হঠাৎ সেই ভেড়া আবার এসে তাকে সজোরে মাথায় গুঁতা মারে। এবার সে বেহুশ হয়ে যায়। একটু পরেই কফিন এসে তার মাথায় পানি ঢেলে দিলে তার হুঁশ ফিরে আসে, আর সে কফিনের কাছে পানি চায়। কফিনটি তাকে খেতেও দেয়। এরপর নাজিম খুব কষ্ট করে উঠে দাঁড়ায় আর কফিনকে বলে, আমার প্রচণ্ড আঘাত লেগেছে, আমি খুব অসুস্থ বোধ করছি, প্লিজ আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। কিন্তু কফিনটি তাকে মারের ভয় দেখিয়ে আবার ভেড়াগুলোকে চড়াতে বলে। তখন নাজিম মনে মনে বলে, হে আল্লাহ, কিসের শাস্তি দিচ্ছ আমাকে তুমি? তাই বলে সে আবার ভেড়া চড়াতে চলে যায়। এভাবেই দিনের পর দিন কেটে যায়। কত মাস গেল নাকি বছর হলো, নাজিমের কিছুই খেয়াল নেই। একদিন দুটি লোক ভেড়ার লোম সংগ্রহ করতে গাড়ি নিয়ে আসে খামারের কাছে। নাজিম আস্তে আস্তে সেই গাড়ির লুকিং গ্লাসে গিয়ে তার চেহারা দেখে অবাক হয়ে যায়। সে নিজেকেই চিনতে পারছে না। আসলে চেনা কোথায় না, কারণ কেমন ছিল আর কেমন হয়ে গেল। হঠাৎ কফিন পিছন থেকে গ্লাসটি ভেঙে ফেলে, বলে, ইডিয়েট, কাজ ফেলে রেখে এখানে চেহারা দেখা হচ্ছে, যা আগে গিয়ে নিজের কাজ কর যা। তাই নাজিম ওখান থেকে সরে গিয়ে খুব কাঁদতে থাকে আর ভাবে, কত সময় হয়ে গেল আমি এখানে আসছি, না জানি আর কতদিন এখানে থাকতে হবে। হে আল্লাহ, দয়া করো আমার উপর। তখনই সে আবার বলে, আল্লাহকে কেন ডাকছি আমি? আল্লাহ যদি সত্যিই থাকতো তাহলে কি আজ আমার এই অবস্থা হতো? তাই সে আত্মহত্যার পথ বেছে নেয়। যে কথা সেই কাজ। এবার সে আত্মহত্যা করার জন্য পাহাড়ের উপর থেকে লাফ মারবে। ঠিক তখনই নিচে তাকিয়ে দেখে বেশ কয়েকটা শকুন কি যেন খাচ্ছে। তাড়াতাড়ি সে নিচে নেমে শকুনগুলোকে তাড়িয়ে বালু সরিয়ে দেখে সেই বৃদ্ধ লোকটির মৃতদেহ। এটা দেখে নাজিম খুবই কষ্ট পায়, কিন্তু হঠাৎ শকুনগুলো তাকে আক্রমণ করে দেয়। তাই সে ওদের সাথে লড়াই করে কোনোভাবে ওখান থেকে পালাতে সক্ষম হয়। এবার নাজিম তার গন্তব্যে এসে তার মায়ের দেওয়া আচারের কৌটা থেকে একটা আচার মুখে দিয়ে ভাবতে থাকে, এই অন্যায় আর সহ্য করা যাচ্ছে না, যেভাবে হোক আমাকে এখান থেকে পালাতেই হবে। যদি মরেও যাই তাতেও কোনো দুঃখ নাই, কিন্তু আমাকে পালাতেই হবে। প্রতিদিনের ন্যায় আবারও সে ভেড়া চড়াতে যায়। খামার থেকে কিছুটা দূরে যাওয়ার পর আশেপাশে কফিনকে না দেখে সেখান থেকে দৌড় মারে। কোন দিক যাবে সে নিজেও জানে না, তবুও দৌড়াতেই থাকে। কিন্তু দুঃখের বিষয় এই যে কফিনটি তাকে দূরবীন দিয়ে দেখে ফেলে আর বলে, কুত্তার বাচ্চা, দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। যেহেতু কফিনটি উঠের পিঠে ছিল তাই নাজিমকে ধরতে তার বেশি দেরি হয় না। নির্দয় কফিন নাজিমের কাছে গিয়ে বন্দুক দিয়ে বাড়ি মেরে তার পা ভেঙে দেয়, সাথে আরও মারধর করে যাতে সে দ্বিতীয়বার পালানোর সাহস না করে। এরপর কফিন তাকে পশুদের মতো খামারে বেঁধে রাখে, কিন্তু নাজিম অনেক কষ্টে দাঁত দিয়ে সে দড়ি খুলতে সক্ষম হয়। পরপরই তার খুবই তৃষ্ণা পায়, তাই সে কাতরাতে ভেড়াদের জন্য রাখা পানির পাত্রে মুখ দিয়ে পশুর মতো পানি পান করতে থাকে।
কিছুদিন পর আবার নাজিম পাল চড়াতে নিয়ে যায়, কিন্তু কেমন যেন অস্বাভাবিক বাতাস হচ্ছে। তাই সে উপরের দিক তাকিয়ে দেখে ঘন কালো মেঘ জমাট বাঁধছে। দেখতে না দেখতেই হঠাৎ শিলাবৃষ্টি শুরু হয়ে যায়। তাই সে তাড়াতাড়ি ভেড়াগুলোকে নিয়ে পাহাড়ের একটা গুহায় আশ্রয় নেয়। কিছু সময় ওখানে থাকার পর তার কানে অদ্ভুত এক ধরনের শব্দ আসে। তাই সে শব্দ অনুসরণ করতে করতে গুহার মধ্য দিয়ে পাহাড়ের বিপরীত পাশে চলে আসে। এবার মনে হচ্ছে কেউ একটা গান গাচ্ছে। তাই সে সামনের দিকে এগোতে থাকে। নাজিম দেখতে পায় তার দিকে কেউ একজন আসছে। তাই সে আরো সামনে গিয়ে ভালো করে খেয়াল করে দেখে এ তার ভাই হাকিম। তারা দুজন দুজনকে চিনতে পেরে একে অপরকে জড়িয়ে ধরে খুবই কান্না করতে থাকে। কাঁদতে কাঁদতে হাকিম বলে, এমনভাবে থাকলে আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। চলো ভাই, আমরা এখান থেকে পালিয়ে যাই। তখন নাজিম বলে, আমি অনেকবার পালানোর চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছি। এরই মধ্যে হাকিমের গাড়ি চলে আসে। আর হাকিম বলে, তুমি আমার জন্য আবার আসবে ভাই, আমাদের আবার দেখা হবে। এই বলে সে চলে যায়। পরের দিন হাকিম দূর থেকে তার ভাইকে ডেকে একটা চিঠি বালি চাপা দিয়ে আবার চলে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত চিঠি বাতাসে উড়িয়ে যায়। নাজিম অনেক চেষ্টা করে ধরার জন্য, কিন্তু ধরতেই পারে না। কিছুক্ষণ পরে চিঠি একটা কাঁটায় আটকে যায়। তাই দ্রুত নাজিম চিঠিটাকে ধরে ফেলে। চিঠিতে হাকিম বলে, ভাইয়া, ওদিন আমাকে খুব মেরেছিল, কিন্তু কোনো ব্যাপার না, তোমার খোঁজ তো পেয়েছি। আমি এখানে এসেছি কিছুদিন হলো। আমার সাথে একজন আফ্রিকান লোকও কাজ করে। উনি এখান থেকে শহরের রাস্তা চেনে। লোকটি সাহায্য করলে আমরা এখান থেকে বেরোতে পারবো ভাই। তাই তারা পরের দিন তিনজন এক জায়গায় হয়ে এখান থেকে পালানোর বিষয়ে আলোচনা করে। হাকিম বলে, কিছুদিন পর বড় কফিনের মেয়ের বিয়ে, ওখানে সব কফিনদের দাওয়াত আছে, তাই ওরা এখানে থাকবে না। আমরা ওই দিনেই পালাতে পারবো। আলোচনা শেষে আবারও দুজন একে অপরকে জড়িয়ে ধরে খুব কাঁদতে থাকে। তারপর আবার যে যার খামারে চলে যায়। এবার বিয়ের দিন কফিনরা নাজিমকে খামারের দায়িত্ব দিয়ে বলে, চিন্তা করো না, বিয়ের বিরিয়ানি তোমাকেও দেয়া হবে। তাই বলে তারা বিয়ের উদ্দেশ্যে রওনা হয়। এই সুযোগে নাজিম খাবার পানি দিয়ে মন ভরে গোসল করে। তারপর সে নতুন জামা প্যান্ট পরে নেয়। আর পালানোর আগে উট ভেড়া এদের ভালো করে খাবার দিয়ে বলে, তোমরা পেট ভরে খাও, আমি আমার বাড়ি যাচ্ছি। তোমাদের দেখাশোনা করতে হয়তো এখানে অন্য লোক আসবে আমারই মতো। এসব বলতে না বলতেই হাকিম তাকে নিতে চলে আসে। পরপরই তারা শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এভাবে হাঁটতে হাঁটতে অনেক রাত হয়ে যায়। তাই তারা একটু শুয়ে বিশ্রাম নিতে গিয়ে ওখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তারা আবার হাঁটা শুরু করে। এবার তাদের খুব পানি পিপাসা পায়, কিন্তু কোনো উপায় নেই, কারণ আশেপাশে কোথাও পানিই নাই। কি আর করার, তাই তারা এভাবেই হাঁটতে থাকে। হঠাৎ নাজিম দূরে একটা ছোট পানির তালাব দেখতে পায়, যেখানে একটা উট পানি পান করছে। এটা হাকিমকে দেখালে তারা দুবাই পানির জন্য দৌড় মারে। তাই দেখে আফ্রিকান লোকটি ওদের বারবার ডাকে, বলে, ওখানে কোনো পানি নেই, তোমাদের হ্যালুসিনেশন হচ্ছে, ফিরে এসো, আজ যেও না। কিন্তু তার কোনো কথা না শুনে তারা দুভাই অনেক আশা নিয়ে পানির দিকে ছুটতে থাকে। কাছে গিয়ে হাকিম দেখতে পায় ওখানে আসলেই কোনো পানি নাই, একটা উটের মোরা দেহ পড়ে আছে। তাই সে কষ্টে ভাইয়ের দিকে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন আফ্রিকান লোকটি ওখানে গিয়ে বলে, আমি মানা করার পরেও তোমরা কেন গেলে? চলো চলো, আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে। তাই তারা আবার হাঁটা শুরু করে। কিছুক্ষণ পর নামাজের সময় হয়ে যায়, তাই তারা সবাই নামাজ পড়তে থাকে। হঠাৎ আফ্রিকান লোকটি খেয়াল করে অনেকগুলি বিষধর সাপ তাদের দিকে এগিয়ে আসছে। এই দেখে সে দৌড়ে গিয়ে হাকিমকে নিয়ে উপরে উঠে যায়, কিন্তু নাজিম সেখানে থেকে যায়। এবার নাজিম তাদের কাছে যেতে গেলে সাপগুলো তার পায়ের ধারে চলে আসে। তাই আফ্রিকান লোকটি বলে, নড়লেই বিপদ, একদম স্টিল দাঁড়িয়ে থাকো, সাপগুলো তোমার কোনো ক্ষতি করবে না। নাজিম ভয়ে ভয়ে দাঁড়িয়ে থাকে, আর সাপগুলো তার পাশ দিয়ে আর দুই একটা তার পায়ের উপর দিয়েও চলে যায়, তবে তাকে কামড়ায় না। কিন্তু সমস্যা হলো, নাজিম অনেকক্ষণ গরম বালুর উপর এক জায়গায় দাঁড়িয়ে থাকার কারণে তার পায়ের চামড়া পুড়ে যায়। সে কোনোভাবেই দাঁড়াতে পারে না। তাই আফ্রিকান লোকটি তার গায়ের জামা ছিঁড়ে নাজিমের পায়ে জুতার মতো বেঁধে দেয়। কাজেই তারা আবার সামনের দিকে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর নাজিম বারবার পড়ে যায় আর আবার উঠে হাঁটতে থাকে। এদিকে ক্ষুধায়, তৃষ্ণায়, গরমে হাকিমের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে পড়ে গিয়ে আহার উঠতে পারে না। তাই লোকটি হাকিমকে কাঁধে নিয়েই হাঁটতে থাকে। এদিকে নাজিমের অবস্থাও খারাপ হয়ে আসছে।
আফ্রিকান লোকটির একার পক্ষে দুজনকে সামলানো খুবই কঠিন হয়ে যাচ্ছে, কারণ সে নিজেও যে না খাওয়া। কিন্তু কিছুই করার নেই, এভাবেই চলতে হবে। এবার নাজিম আর হাকিম শুয়ে যখন বিশ্রাম নেয়, আফ্রিকান লোকটি তার গায়ের কাপড় ছিঁড়ে তাদের ছায়া দেওয়ার চেষ্টা করে। সে একা দু ভাইকে বাবার মতন আগলে রাখে। কিছু সময় পর তারা আবার চলতে থাকে, কিন্তু পানির পিপাসা হাকিম আর সহ্য করতে পারছে না। সেজন্য তার আবার হ্যালুসিনেশন হয়। সে পানি ভেবে বালু খেতে শুরু করে। বাধা দিলে হাকিম পাগলের মতো আচরণ করে। তারপর সে হঠাৎ পড়ে গিয়ে রক্ত বমি করতে থাকে। নাজিম হাকিমের কাছে গিয়ে তাকে উঠানোর চেষ্টা করে, কিন্তু আফ্রিকান লোকটি দূরেই দাঁড়িয়ে থাকে, কারণ সে বুঝে গেছে হাকিমের সময় শেষ। বলতে না বলতেই হাকিম নাজিমের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তখন নাজিম বুক ভরা কষ্টে খুব কাঁদতে থাকে। কিন্তু হঠাৎ আফ্রিকান লোকটি খেয়াল করে ভয়ঙ্কর বালুর ঝড় তাদের দিকে তেড়ে আসছে। তাই সে বাধ্য হয়ে নাজিমকে টেনে নিয়ে সামনের দিকে চলতে থাকে। আর এদিকে হাকিমের নির্মম মৃতদেহ ঢাকা পড়ে যায় বালুর স্তরে। নাজিমরা বেশি দূর যেতে পারে না। আফ্রিকান লোকটি নাজিমকে চেপে ধরে কোনোভাবে তারা বেঁচে যায়। ঝড় শেষে তারা দুজনেই হাকিমের জন্য খুব কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতে সেখানেই শুয়ে পড়ে। পরের দিন সকালে লোকটি নাজিমকে বলে, চলো এগোই। তাই বলে সে চলতে থাকে, কিন্তু নাজিম সেখানেই বসে থাকে। তাকে দুবার ডাকলেও নাজিম সাড়া দেয় না। এবার লোকটি তার কাছে এসে বলে, আমাদের দেহে প্রাণ থাকা পর্যন্ত আমাদের হাঁটতেই হবে। তাই বলে দুজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকে। কিছুদূর গিয়ে নাজিম পড়ে যায় আর কষ্টে কাতরাতে থাকে। তখন লোকটি নাজিমের পায়ের দিকে খেয়াল করে দেখে পায়ের চামড়া খসে পড়ছে। তাই সে নিজের জুতা খুলে নাজিমকে পরিয়ে দেয়। হঠাৎ লোকটি একটি টিকটিকি দেখতে পায় আর বুঝতে পারে জীবন্ত প্রাণীর দেখা পাওয়া গেছে, মানে আশেপাশে কোথাও পানি আছে। তাই তারা দৌড় মারে আর কিছু দূরে দেখতে পায় একটা ছোট পানির পুকুর। নাজিম হুমড়ি খেয়ে পানি পান করতে যায়। তখন লোকটা তাকে বাধা দেয় আর বলে, থামো থামো নাজিম, আমাদের প্রথমে সামান্য একটু পানি পান করতে হবে, তা না হলে শরীরে খুব সমস্যা হতে পারে। তাই লোকটি নাজিমকে অনেক কষ্টে বুঝিয়ে কয়েক ফোঁটা পানি পান করতে দেয়। শরীরে একটু পানি যাওয়ায় নাজিম যেন নতুন প্রাণ খুঁজে পেয়েছে। কিছু সময় পর লোকটি নাজিমকে বিশ্রামে রেখে সামনের দিকে দেখতে আসছে এরপর কোন দিক যেতে হবে। হঠাৎ তখন সে একটা কোকের বোতল দেখতে পায় আর সেটা উঠিয়ে সুন্দর একটা সুর বাজিয়ে নাজিমের দিকে যেতে থাকে, কারণ গান বাজনা শুনলে মন অনেকটা হালকা হয়ে যায়। এভাবেই কিছুটা সময় কাটানোর পর তারা আবার রওনা দেয়। যেতে যেতে কিছু দূরে লোকটি একটি গাড়ির চাকা দেখতে পেয়ে নাজিমকে বলে, আমরা মনে হয় রোডের খুব কাছাকাছি চলে এসেছি। এই শুনে নাজিম রোড রোড বলে দৌড় মারে, কিন্তু সামনের দিকে গিয়ে দেখে চারিদিকে শুধু মরুভূমি ছাড়া আর কিছুই না। এই দেখে নাজিম আবারও খুব হতাশ হয়ে যায়। আর দেখতে দেখতেই রাত হয়ে যায়। তাই তারা এখানেই ঘুমিয়ে পড়ে। সকালে নাজিম ঘুম থেকে উঠে দেখে আফ্রিকান লোকটিকে কোথাও দেখা যাচ্ছে না। তাকে ডাকলেও সাড়া দিচ্ছে না। তাই নাজিম বুঝতে পারে না সে কোন দিকে যাবে। এই করতে করতে তার চোখ পড়ে সেই বোতলের দিকে। আফ্রিকান লোকটি বোতল ভর্তি পানি আর একটা খেজুর রেখে গেছে, সাথে নাজিমকে বুঝিয়েও দিয়ে গেছে কোন দিকে যেতে হবে। সেই পথ অনুসরণ করে চলতে চলতে নাজিম খুব ক্লান্ত হয়ে পড়ে। তাই সে পানি ঢকঢক করে খেয়ে নেয়, সাথে খেজুরটাও। এবার সে কিছুটা শক্তি পেয়ে দৌড়ায়, আবার কখনো ক্লান্ত হয়ে গোড়াতে গোড়াতে প্রায় রোডের পাশেই এসে মাথা ঘুরে পড়ে যায়। কিন্তু বোতলটা ঠিকই রাস্তা পর্যন্ত পৌঁছে যায়। যাই হোক, নাজিমের জ্ঞান ফিরতে ফিরতে ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছে। সে গাড়ি থামানোর চেষ্টা করছে, কিন্তু রাত বলে তার সিগনালে কেউই সাড়া না দিয়ে চলে যায়। হয়তো সবাই ভাবছে নির্জন জায়গায় লোকটি কোনো ফাঁদ পেতেছে। এভাবেই কোনোভাবে রাতটা কেটে গেলেও পরদিন সকালে একটা শেখ তাকে লিফট দেয় আর কিছু সময় পরে নাজিমকে লোকালয়ে পৌঁছে দেয়। যাওয়ার সময় নাজিম শেখকে মন থেকে ধন্যবাদ জানায়। এবার নাজিম এখানে ওখানে ঘুরতে ঘুরতে একটা ভারতীয় লোকের সামনে পড়লে সে নাজিমকে ভালো করে গোসল করিয়ে দেয়। একটা কথা আছে না, রাখে হরি মারেকে? ওই লোকটা একটা হোটেলের মালিক। সে তার স্বদেশীয় ভাইদের তার সাধ্যমতো খুব সাহায্য করে। যাই হোক, লোকটি এবার নাজিমকে একটা সেফ জায়গায় নিয়ে গিয়ে তার অপরিচ্ছন্ন চুলদাড়ি কাটিয়ে দেওয়া থেকে তার চিকিৎসা, এমনকি অনেক কষ্টে বাড়ি পর্যন্ত কথা বলার ব্যবস্থা করিয়ে দেয়। বাড়ির লোকজনদের সাথে কথা বলার সময় নাজিম কষ্টে কিছুই বলতে পারে না, শুধু কাঁদে।
এরপর নাজিমকে লোকটি পুলিশের কাছে পাঠায় ভারত যাওয়ার ব্যবস্থা করার জন্য। কিছুদিন পর পুলিশের লোকজন নাজিমের মতন যাদের পাসপোর্ট নেই বা কর্মসংস্থান থেকে পালিয়ে এসছে তাদের সবাইকে এক লাইনে করে দাঁড়িয়ে রাখে, কারণ অনেকের কফিনরা এখানে তাদের কর্মচারীদের খুঁজতে এসছে, আর কাউকে চিনতে পারলে মেরে এখান থেকে আবার সেই কর্মস্থলে নিয়ে যাচ্ছে। একটু পরেই নাজিম দেখতে পায় তার সেই নিষ্ঠুর কফিনটাকে, তাই সে খুব ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে এত আশার আলো সবই কি তাহলে মিথ্যা হয়ে যাবে। এরই মধ্যে কফিন নাজিমের সামনে চলে আসে আর তাকে চিনেও ফেলে, কিন্তু সৌভাগ্যবশত কফিনটি তাকে না নিয়েই চলে যায়। এবার নাজিমের পাশ থেকে একটা লোক নাজিমকে বলে, এটা তোমার আসল মালিক ছিল না, তাই তোমার সে নিয়ে যেতে পারেনি। এইটা শুনে নাজিম আস্তে আস্তে ভেঙে পড়ে আর খুব কান্না করতে থাকে এই ভেবে যে সে এতদিন যা নির্যাতন সহ্য করেছে তিনি আসলে তার কফিনই ছিল না। ঠিক মতো জায়গায় পৌঁছাতে পারলে তার জীবন হয়তো অন্য রকম হতে পারত। যাই হোক, এরপর নাজিমের পাসপোর্ট না থাকায় তার ৩ মাসের জেল হয়। সাজা শেষ হবার পর সৌদি সরকার তাকে ভারতে পাঠানোর ব্যবস্থা করে। দেশে ফেরার সময় নাজিম ভাবতে থাকে, ভারতের এয়ারপোর্টে যখন অন্যরা তাদের পরিবার ও বাচ্চাদের বিভিন্ন ধরনের গিফট দেবে, তখন আমি আমার বাচ্চাকে আমার এই হতভাগ্য জীবনটা ছাড়া আর কিছুই দিতে পারবো না। সাথে সাথে কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তবে বন্ধুরা, আমার আপনাদের কাছে অনুরোধ রইল এই মুভিটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, না হলে জীবন থেকে একটা সেরা মুভি মিস করবেন। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।